আজকে আমরা ক্লাস 7-এর রায় এবং মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে ক্লাস 7-এর একটা কোয়েশ্চেন মডেল পেপার দেখব, যেটা হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন মডেল তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য। তাহলে দেখো, আগের একটা ভিডিওতে তোমরা একটা কমেন্ট এসেছিল প্রিয়াঙ্কা সামন্তর। দেখো, সেই কমেন্টে বলা হয়েছে যে 6 ঘন্টা উত্তর বলা হয়েছে। ওটা 6 ঘন্টা উত্তর নয়, ওটা হবে সন্ধ্যা 6টা বাজবে। তো এটা তোমাকে আমি রিপ্লাই করেছি কমেন্টে, এটা একটু দেখে নিও। আর যারা এই ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তারা বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভবিষ্যতে তোমাদের ফাইনাল পরীক্ষায় সাজেশন দেওয়া হবে, নোটসপত্র তোমাদের দেওয়া হবে এবং তোমাদের টোটাল হেল্প করা হবে পরীক্ষার জন্য। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছো না, তারা খুব মিস করবে পরে। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো টাকা পয়সা তো লাগছে না, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি লাইক করে দেবে। তাহলে চলো অ্যান্সারগুলো দেখে নিই। মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হচ্ছে সমতট। আচ্ছা, এই যে পিডিএফটা আছে, এই পিডিএফের তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখবে পেয়ে যাবে। তাহলে মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হচ্ছে সমতট। অপশান বি হবে সঠিক উত্তর। 2-এর প্রশ্ন বলছে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের সময় ঘটে। তাহলে সেন রাজা লক্ষণ সেনের সময় বাংলায় তুর্কি আক্রমণ ঘটছে। তুর্কি আক্রমণ করেছিলেন মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। সালটা হচ্ছে 1204 থেকে 5। 1204 থেকে 5। 3 নম্বর দেখো, খলিফা শব্দটির অর্থ কী? খলিফা শব্দটির অর্থ হচ্ছে প্রতিনিধি। 4-এ বলছে পাল সেন যুগে জিনিসপত্রের বেচাকেনার জন্য যে মাধ্যম, আমরা যেমন টাকা পয়সা ব্যবহার করি, ভারতের যে মুদ্রার নাম সেটা হচ্ছে পয়সা। তাহলে সেই রকম পাল সেন যুগে যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে কড়ি, তার নাম ছিল কড়ি। নেক্সট দেখো, রামচরিত কাব্য রচনা করেন। রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো, 6-এর দাগের, দক্ষিণ ভারতের বণিকদের কী বলা হতো? দক্ষিণ ভারতের বণিক মানে হচ্ছে তোমার এই সময় দক্ষিণ ভারতের যে রাজ্যটা ছিল সেটা হচ্ছে চোল রাজ্য, কাবেরী নদীর তীরে চোল রাজ্য। তাহলে বণিকদেরকে কী বলা হতো সেইখানে? চেট্টি বলা হতো। চেট্টি হচ্ছে সঠিক উত্তর। 2-এর দাগের প্রশ্নগুলি দেখো। আচ্ছা, এখানে 3 নম্বর আগে চলে এসছে, কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল? তাহলে দেখো, পাল যুগের, মানে পালদের হাত ধরে এটা হয়েছিল। মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ ঘটেছিল। 1 নম্বরে দেখো, চোল রাজ্যকে প্রতিষ্ঠা করে। তাহলে চোল রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয়ালয়। আইনি আকবরী কার লেখা? তো আইনি আকবরী রচনা করেছিলেন আকবরের সভাকবি আবুল ফজল। আবুল ফজল রচনা করেছিলেন আইনি আকবরী। অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত? অঙ্করভাট মন্দির হচ্ছে কম্বোডিয়ায় অবস্থিত। কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন। এরপর চলে আসছি 2 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বর প্রশ্নগুলো নোটসগুলো তোমরা অবশ্যই কালেক্ট করে নেবে গ্রুপে গিয়ে। দেখো, ত্রিশক্তি সংগ্রাম। তাহলে তোমরা নোটসটা পড়ে নিও। দেখো, ত্রিশক্তি সংগ্রাম কিভাবে হয়েছিল। দেখো, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট এই 3টা রাজবংশের মধ্যে প্রায় 200 বছর ধরে একটা যুদ্ধ হয়েছিল। সেটা কনৌজকে কেন্দ্র করে। কনৌজ একটা হচ্ছে জায়গার নাম। এই কনৌজকে দখল করার জন্য এই 3 রাজ্যের মধ্যে প্রায় 200 বছর ধরে যুদ্ধ চলেছিল। তো এই সংগ্রামটাই, এই যুদ্ধটাই ইতিহাসের পাতায় আমরা ত্রিশক্তি সংগ্রাম নামে জানি। তো এটা তোমরা নোটস আকারে পড়ে নিও কি হয়েছিল, বা তোমরা এটা ভিডিওটিকে পজ করে তোমরা পড়ে নিও। দেখো, নেক্সট দেখো, নেক্সট বলছে অথবাতে একটা প্রশ্ন আছে, প্রথম খলিফা কে ছিলেন? প্রথম খলিফা ছিলেন আবু বকর এবং মোহাম্মদ ঘুরি মারা যাচ্ছেন 1206 সালে। 2-এর প্রশ্ন দেখো, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? তাহলে দেখো, প্রথম যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল কিন্তু নির্বাচন হয়েছিলেন বাংলার নাগরিকদের দ্বারা, বাংলার জনগণের দ্বারা তিনি নির্বাচিত হয়েছিলেন। মানে সবাই তাকে পছন্দ করত, তবেই না তাকে নির্বাচন করেছে। কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেরকম সমর্থন ছিল না, মানে তাদেরকে সমর্থন করেনি প্রজারা।
দু নম্বর হচ্ছে পাল শাসকেরা বাংলার সমাজে যেভাবে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলেছিল সেন রাজারা সেটা পারেনি। তো তোমরা এটা পজ করে ভিডিওটি দেখে নাও। তারপর দেখো পঞ্চরত্ন। পঞ্চরত্ন হচ্ছে লক্ষণ সেনের রাজসভায় 5 জন ছিলেন। জয়দেব ছিলেন, ধৈ, গোবর্ধন, উমাপতিধর, শরণ। তো এরা 5 জনে পঞ্চরত্ন নামে পরিচিত। লক্ষণ সেনের রাজসভায় এরা 5 জন বিরাজ করতেন। 4 দাগের প্রশ্নটা দেখো, আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের ব্যাপারে এখানে জিজ্ঞেস করেছে। তাহলে ভিডিওটি পজ করো, তোমরা এটা পড়ে নাও নোটসটা, পারলে তোমরা খাতায় লিখে রাখবে। বেদুইন 1 নম্বরের জন্য পরীক্ষায় আসে, বেদুইন কাদের বলা হয়। নেক্সট দেখো, অথবাতে আছে গৌড় বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝানো হয়েছে। তাহলে গৌড় প্রাচীন ও মধ্যযুগের বাংলায় গৌড় ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বর্তমানে মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে গৌড় অঞ্চল গড়ে উঠেছিল। এবং গৌড়তন্ত্র বলতে কী বোঝো? গৌড়তন্ত্র এখান থেকে শুরু হচ্ছে, গৌড়তন্ত্র। ভিডিওটি পজ করো এবং তোমরা উত্তরটা লিখে নাও। দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা দেখো। তাহলে জলসেচ কীভাবে করা হতো? খাল কেটে জলসেচ ব্যবস্থা হয়েছিল। তারপর বৃষ্টির জল ধরে রেখে প্রাচীন যুগে জলসেচ পদ্ধতি, কুঁয়ো খুঁড়ে জলসেচ করা হতো। এই 3টিভাবে দক্ষিণ ভারতে জলসেচ করা হতো এবং জলসেচের মাধ্যমে চাষ করা হতো। চর্যাপদ। তাহলে চর্যাপদ কি? খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা গান লিখেছিলেন, যেটাতে লিখেছিলেন সেটাই হচ্ছে চর্যাপদ নামে পরিচিত। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী এটা নেপাল থেকে নিয়ে এসেছিলেন 1907 খ্রিস্টাব্দে। নেপাল থেকে তিনি উদ্ধার করেছিলেন। দেখো 8-10টি বাক্যে উত্তর দিতে বলছে। প্রশ্নটি হচ্ছে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল? মানে শশাঙ্ককে কেন বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে, এই প্রশ্নটাও থাকতে পারে। মানে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী এইরকম কিছু প্রশ্ন থাকলে তোমরা এই উত্তরটা লিখতে পারো। তো শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা এবং রাজধানী ছিল তার কর্ণসুবর্ণ। তিনি ছিলেন শিবের উপাসক। শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু সেই সময় হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট এবং হর্ষবর্ধনের রাজসভায় ছিলেন হিউয়েনসাং বা জুয়েনজাং। ইংলিশে উচ্চারণটা হচ্ছে জুয়েনজাং, এক্স দিয়ে শুরু হচ্ছে। তো এর রচনায় আমরা শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী পেয়েছি। আর এছাড়াও আর্য মঞ্জুশ্রী মূলকল্প, খুব ইম্পর্ট্যান্ট একটা শর্ট কোশ্চেন। আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থতেও আমরা শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী হিসেবে পেয়েছি, কিন্তু এটা আদৌ কিন্তু সত্য ছিল না। তিনি বুদ্ধগয়ায় পবিত্র বোধিবৃক্ষ কেটে দিয়েছিলেন এবং তার শিকড় উপড়ে দিয়েছিলেন। তিনি পাটলিপুত্রে বুদ্ধদেবের পদচিহ্ন অঙ্কিত পাথর নষ্ট করেছিলেন। তিনি কুশীনগর বিহার থেকে বৌদ্ধদের বিতাড়িত করেছিলেন এবং অনেক বৌদ্ধ ভিক্ষুকে তিনি হত্যা করেছিলেন। কিন্তু আদৌ এই কথাগুলো কিন্তু সত্য নয়। এই কথাগুলো হচ্ছে বানভট্ট এবং হিউয়েনসাংয়ের রটানো, কারণ তারা হর্ষবর্ধনের রাজসভায় এসেছিলেন এবং হর্ষবর্ধনকে প্রধান দেখানোর জন্য এবং শশাঙ্কের চরিত্রকে ছোট করার জন্য এই কথাগুলো বলেছিলেন। দেখো বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বলে মনে করা হয় না, কারণ শশাঙ্কের শাসনকালে কয়েক বছর পর চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে এসেছিলেন তার রাজসভায় হর্ষবর্ধনের। এবং সেই সময় বৌদ্ধবিহারের সমৃদ্ধির কথা তিনি বলেছেন। যদি বৌদ্ধবিহারের সমৃদ্ধি হয় তাহলে তিনি কিভাবে সেই বৌদ্ধবিহারগুলো নষ্ট করবেন? 2 নম্বর দেখো, শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক হিউয়েনসাং বাংলায় বৌদ্ধদের বা বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেছিলেন। তিনি যদি বিদ্বেষী হতেন তাহলে বৌদ্ধ ধর্মের উন্নত এতটা হতো না। শশাঙ্ককে যারা বৌদ্ধ বিদ্বেষী বলেছেন তারা ছিলেন শশাঙ্কের শত্রু হর্ষবর্ধনের আশ্রিত। এই কারণগুলোর জন্যই। মাৎস্যনেয়ী দেখো কি? মাৎস্যনেয়ী হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার সেরকম কোনো যোগ্য শাসন গড়ে ওঠেনি। প্রায় 100 বছর ধরে 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যাচ্ছে এবং তার 100 বছর ধরে এবং 750 খ্রিস্টাব্দে গোপাল সিংহাসনে বসছে পাল রাজার পাল সাম্রাজ্যের। এই 637 থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে কোনো যোগ্য শাসক থাকেনি বাংলার মধ্যে। এই সময় বাংলায় একটা অরাজকতা সৃষ্টি হয়, যেখানে ধনী মানুষরা গরিব মানুষদেরকে অত্যাচার করে এবং বিভিন্নভাবে তারা দাবিয়ে রাখে, কোনো সময় মেরেও ফেলে। যেমন করে কোনো পুকুরের বড় মাছ ছোটো মাছদের খেয়ে ফেলছে,
সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এই সিচুয়েশনটাকেই বলা হচ্ছে মাৎস্যনেই। এরপর নেক্সট দেখো, শিক্ষা প্রসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখো। নালন্দা হচ্ছে ভারতবর্ষের সবথেকে প্রথম এবং বড় শিক্ষাকেন্দ্র। বর্তমান ভারতের বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। তো তোমরা এই নোটসটিকে দেখো, ভিডিওটি পজ করো, লিখে নাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করবে। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটি এখানেই শেষ করছি।